নমস্কার, আমি কিশোর চক্রবর্তী। আপনারা দেখছেন কিশোর অ্যাস্ট্রো টিভি। আগের দিন আমি লাইফ লাইন নিয়ে কিছু কথা বলেছিলাম। পামি স্ট্রিট বেশ কিছু জিনিস, বেসিক জিনিস আমি বুঝিয়েছিলাম হোয়াইট বোর্ডের মাধ্যমে। আজকে আমি পামি স্ট্রিটের আরেকটি যে মেন লাইন, হেডলাইন বা শিরোরেখা, সেটি নিয়ে কিছু কথা বলবো। সুতরাং সেটি বুঝতে গেলে আমি হোয়াইট বোর্ডে চেষ্টা করব যতক্ষণ যেভাবে জিনিসটাকে বোঝানো যায়। ঠিক আছে? সুতরাং আমরা আগের দিন যে লাইফ লাইন নিয়ে বুঝেছিলাম, আমি প্রথমে এখানে লাইফ লাইনটাকে এঁকে নিচ্ছি। এখানে লাইফ লাইনটাকে আমি নিয়ে নেব। এই হলো লাইফ লাইন। আগের দিন আমরা এই লাইফ লাইন নিয়ে প্রচুর কথা বলেছি। আজকে আমি লাইফ লাইন নিয়ে কিছু কথা বলবো না। আমি এখানে লাইফ লাইনটাকে অ্যাজ আ রেফারেন্স এঁকে নিলাম, যাতে আমার হেডলাইনটাকে বোঝাতে সুবিধা হয়। এবারে হেডলাইন, হোয়াট ইজ হেডলাইন? হেডলাইন হলো শিরোরেখা। ঠিক আছে? মানুষের মাথা বা ব্রেনের যে কানেকশান সরাসরিভাবে হেডলাইনের সাথে জড়িত। একজন মানুষ কতটা ব্রিলিয়ান্ট হবেন, তার পড়াশোনা কীরকম থাকবে, তার মেমোরি পাওয়ার কীরকম, এবং তিনি তার কেরিয়ারে কত ভালো জায়গায় পৌঁছতে পারবেন, তিনি কতটা প্র্যাকটিক্যাল, তার মাইন্ডের স্ট্রংনেস কতটা বেশি, এই সমস্ত জিনিস কিন্তু হেডলাইনের মাধ্যমে বোঝা যায়। একটা হাতে আমরা যদি হেডলাইনকে দেখি, সুতরাং বোঝা যাবে যে সেই মানুষের মেমোরি পাওয়ার কতখানি। আমি হেডলাইনটা এখানে রেড কালার দিয়ে বোঝাচ্ছি যাতে ডিস্টিংগুইশ করতে সুবিধা হয়। সুতরাং এইটি হলো হেডলাইন, যেটা মানুষের হাতকে আড়াআড়িভাবে কাটে। সুতরাং হেডলাইন কোথা দিয়ে চলছে? হেডলাইন যেখান দিয়ে যাচ্ছে সেটা হলো এই দুটো ক্ষেত্রের মাঝখান দিয়ে হেডলাইন যাচ্ছে। যদি আমরা এখানে জিনিসটাকে লিখে নিই, তাহলে এইখানে হচ্ছে এই পোর্শনটা হলো ভেনাস, আর এই পোর্শনটা হলো জুপিটার। এই দুইয়ের মাঝখান দিয়ে কিন্তু এই পোর্শনটা দিয়ে লাইফ লাইন বা হেডলাইন, এই দুটোই কিন্তু শুরু হয়। এবারে এই যে হেডলাইনের চলন, হেডলাইনটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই যে হেডলাইনের চলন, এই হেডলাইনের চলন থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে? কীরকম বোঝা যায়? এই জিনিসটা বোঝার জন্য আমি একটু ক্যানভাসটাকে একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি একটু মুছে নিলাম। মুছে নিলে এই জিনিসটা আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো। হেডলাইন যেটা, এটা আমি হাতটা একটু ঠিক করে নিই। হেডলাইন যদি এইখান থেকে ওঠে এবং স্ট্রেট চলে যায়, এবং স্ট্রেট বলতে এই মাউন্টের কাছে চলে যায়, এই মাউন্ট হলো মাউন্ট অফ মার্স বা মঙ্গলের ক্ষেত্র। যদি এইখানে যায় তাহলে সে কিন্তু খুব প্র্যাকটিক্যাল, তার মনের জোর কিন্তু মারাত্মক বেশি। ঠিক আছে? সে অতটা ড্রিমি ক্যারেক্টারিস্টিক্স হবে না, তার অ্যাকশন অনেক বেশি থাকবে, অনেক প্র্যাকটিক্যালিটি থাকবে। আবার এই সেম হেডলাইন যদি এইভাবে বেঁকে গিয়ে মুনের দিকে চলে যায়, এইটা হচ্ছে মাউন্ট অফ মুন বা চন্দ্রের ক্ষেত্র, মুন, তাহলে কিন্তু সে অনেক বেশি ইমাজিনেটিভ হবে। আমরা এখানে লাইফ লাইনটাকেও এঁকে নিই, নইলে লাইফ লাইনের সাথে হেডলাইনটা গুলিয়ে যাবে। এইটা হলো লাইফ লাইন, এবং রেড দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে লাইফ লাইন, এবং আমরা ব্লু দিয়ে বোঝাচ্ছি হেডলাইন। সুতরাং হেডলাইন যখন আমার স্ট্রেটভাবে যাচ্ছে মার্সের জায়গায়, মার্সের দিকে যাচ্ছে, তখন সে অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি তার পড়াশোনা, অনেক নলেজ। এবং পড়াশোনার ব্যাপারটা কীভাবে বোঝা যাবে যে সে কত নলেজেবল? পড়াশোনা মানে তো সবসময় সার্টিফিকেট বোঝায় না, পড়াশোনা মানে তার নিজস্ব পড়াশোনাও বোঝায়, যে সে কতটা ওয়াইজ, সে কতটা জ্ঞানী, সে কত বইপত্র পড়েছে, সে কত কিছু খবর রাখে। সুতরাং এই যে হেডলাইন, এই হেডলাইনটা যতটা পর্যন্ত যাবে, ঠিক আছে, এই যত দূর এটা কভার করবে হেডলাইন, তত কিন্তু তার পড়াশোনা তত বেশি, তত তার ওয়াইজনেস বেশি। ঠিক আছে? যখন দেখা যাবে যে এই হেডলাইনটা ছোট হয়ে গেছে, মানে হেডলাইন বেশি, হয়তো এখানে এসে হেডলাইনটা শেষ হয়ে গেছে, এইটুকু এসে হেডলাইনটা শেষ হয়ে গেছে, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে সেই নেটিভের কিন্তু হয় পড়াশোনা খুব বেশি সে করতে পারেনি, হয়তো এখানে এসে শেষ হয়ে গেছে, পড়াশোনা সে খুব বেশি করতে পারেনি, বাট তার মেমোরি পাওয়ার অত ভালো নয়। এই জিনিসটা বুঝতে হবে।
এই হেডলাইন যখন নিচের দিকে নেমে যায়, যে আমি নিচের দিকে নামা হেডলাইনটাকে দেখালাম, যখন সে মুনের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু একটা খুব ডিপ্রেসিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে। যেই এই ধরনের হাত আমি বলছি, আপনারা নিজেরা মিলিয়ে নেবেন। আপনারা যদি কোনো খুব ডিপ্রেসিভ পার্সনকে দেখেন যে বারবার ডিপ্রেশনে যায়, যার ভীষণ একটা মানে ডিপ্রেশনের মধ্যে চলে গেলে সেই ডিপ্রেশন থেকে বেরোতে পারে না, ভীষণভাবে মাইন্ড তাকে কন্ট্রোল করে, সুতরাং তাদের কিন্তু এই ধরনের হেডলাইন দেখা যায় যে হেডলাইনটা লাইফ লাইনের সাথে প্যারালালি একদম নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এটা একটা ব্যাপার যে যখন এই ধরনের হেডলাইন দেখা যাবে তখন কিন্তু তাদের মধ্যে একটা ভীষণ ডিপ্রেসিভ কোয়ালিটিস থাকে এবং অনেক সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে সুইসাইডাল টেন্ডেন্সিস থাকে এই ধরনের হেডলাইন যাদের থাকে। সুতরাং এই এই যে জায়গাটা দেখতে হবে হেডলাইনের, যে হেডলাইন বেগে কোন দিকে গেছে। এইবারে অনেক সময় কি দেখা যায় যে হেডলাইন কিছুটা মুনকে কিছুটা টাচ করে তারপরে আবার মার্সের দিকে চলে গেছে। সুতরাং আমি এখানে আবার জিনিসটাকে একটু ঠিক করে নিলাম, পাম্পটাকে ঠিক করে নিই। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে হেডলাইন এইখান থেকে উঠেছে, এখান থেকে উঠে ও মুনের দিকে গেছে, মানে চন্দ্রের দিকে গেছে, গিয়ে আবার ও এরম উঠে গেছে মার্সের দিকে। সুতরাং একটা এখানে যেন ঢেউয়ের মতন নিচের দিকে একটু টাচ করে ওর ওপরের দিকে চলে গেছে। এই ধরনের হেডলাইনটা বা শিরোরেখাটা কিন্তু ডিনোট করে যে তার মধ্যে কিছুটা হলেও ডিপ্রেসিভ কোয়ালিটি থাকবে, কিন্তু সে খুব তাড়াতাড়ি নিজের থেকেই সেই ডিপ্রেসিভ কোয়ালিটি থেকে প্র্যাকটিক্যালিটির দিকে চলে আসতে পারবে। মানে তার মধ্যে একটা দারুণ রকমের ম্যাচিং দেখা যাবে, প্র্যাকটিক্যালিটি আর ডিপ্রেসিভনেস, এই দুটোর খুব একটা ম্যাচ দেখা যাবে। সুতরাং এই ধরনের যে কোয়ালিটি আমরা যদি দেখি যে খুব ভালো কবি, যারা খুব ভালো লেখালেখি করেন, ঠিক আছে, যারা খুব ভালো শিল্পী, তাদের অনেক সময় কিন্তু এই ধরনের হেডলাইন থাকে। তার কারণ হচ্ছে কি, তারা একটা কবিতা লিখছেন বা একটা কিছু সৃষ্টি করছেন, তারপর কিন্তু সেটাকে নষ্ট করছেন না, সেটাকে আবার তারা বই আকারে নিয়ে আসছেন, বা একটা ছবি তারা এঁকেছেন, সেই ছবিটাকে তারা বিক্রি করছেন। তার মানে এখানে ছবি আঁকা বা কবিতা লেখা বা গল্প লেখা, এটা তাকে একটা ইমাজিনেটিভ ক্যারেক্টারিস্টিক্স থেকে তার এই জিনিসটা আসছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তিনি সেটাকে কমার্শিয়ালাইজ করছেন সেটা কিন্তু প্র্যাকটিক্যালিটি থেকে আসছে। সুতরাং এখানে খুব সুন্দর একটা মেলবন্ধন ঘটেছে হেডলাইনের, যে যেখানে ও মুনকে টাচ করে মার্সের দিকে চলে যাচ্ছে। এবারে অনেক সময় কি হয়, এই হেডলাইনের মধ্যে কিন্তু কিছু ব্রেক দেখা যায়। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে যে হেডলাইনটা যেন কোনো জায়গা থেকে হেডলাইনটা যেন একটু ভেঙে গেছে। সুতরাং সেই জায়গাটাকে বুঝতে গেলে হ্যাঁ, এই হয়তো দেখা যাবে এখান থেকে হেডলাইনটা বেরিয়েছে, হেডলাইনটা বেরোনোর পর একটু এখান থেকে ব্রেক করেছে, ব্রেক করে আবার হেডলাইনটা গেছে। সুতরাং এই যে ব্রেকের জায়গাটা, এই ব্রেকের জায়গাটাকে যদি আমরা ধরি, এই ব্রেকের জায়গাটা যদি দু হাতেই থাকে, আমাদের এই যে জায়গাটাকে খুব ভালো করে দেখতে হবে। যদি দু হাতেই থাকে তখন কিন্তু অনেক সময় বোঝায় যে তার কোথাও মাথায় চোট লাগতে পারে, ঠিক আছে, তার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। আবার এই ধরনেরও বোঝায় যে অনেক ক্ষেত্রে কিন্তু তার সম্মানহানি হতে পারে, ঠিক আছে, তার হয়তো অনেক বড় কিছু ব্যাপারে সেই অপমান হতে পারে, কোনো বিষয় ফেসে যেতে পারে। সুতরাং দেখতে হবে এই ব্রেকটা কোথায় হয়েছে। আমি এখন এই ব্রেকের ব্যাপারে খুব বেশি যাচ্ছি না, তার কারণ এটা একটু অ্যাডভান্স পামিস্ট্রির দিকে চলে যাচ্ছে। সুতরাং আমি বললাম যে এই ব্রেকটাকে কিন্তু দেখতে হবে যে ব্রেকটা কোথায় ডিনোট করছে বা কোন জায়গায় ব্রেকটা হয়েছে এবং সেখানে তার লাইফে কোনো প্রবলেম রয়েছে কি না। এই হেডলাইনটা যত ফিবল হবে, যত সরু হবে, ঠিক আছে, আমাদের এখানে বুঝতে হবে এই যে হেডলাইনটা এখানে বুঝতে হবে যে এই হেডলাইনটা যত সরু হবে, অনেক সময় আমরা একটু সরু হেডলাইন দেখি, হ্যাঁ, যে অতটা স্ট্রং নয়, একটু যেন খুব পাতলা, হাতের মধ্যে খুব পাতলা হয়ে এসেছে। অনেক সময় যখন আমরা এই ধরনের সরু হেডলাইন দেখি, খুব হালকাভাবে খুব হালকাভাবে হাতের ক্ষেত্র থেকে খুব হালকাভাবে এটি যাচ্ছে, খুব হালকা এরকম ভাবে চলে গেছে, যেন সেই লাইনের মধ্যে স্ট্রেংথটা নেই। সেই ক্ষেত্রে কিন্তু মেমোরি স্ট্রেংথের প্রবলেম থাকে, সে কিন্তু মেমোরাইজ ভালো করতে পারবে না, তার পড়াশোনার ক্ষেত্রে অত মন থাকবে না, পড়াশোনা মনে রাখতে পারবে না। সুতরাং এই হেডলাইনকেও কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে যে তার ব্রেন কি বলছে, ঠিক আছে। এই হেডলাইনের সাথে পাম খুব ভালোভাবে জড়িত,
মানে আমাদের যে বুড়ো আঙুল, এই হেডলাইনের সাথে কিন্তু খুব ভালোভাবে জড়িত। তার কারণ পাম আমাদের ব্রেনকে ডিনোট করে, মাথাকে ডিনোট করে, আবার হেডলাইনও কিন্তু আমাদের মাথাকে ডিনোট করছে। আমি যদি প্রাচ্য হস্তরেখায় চলে আসি বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে চলে আসি, তাহলে এই যে হেডলাইন, এই হেডলাইনকে বলা হয় লাইন অফ মাদার বা মাতৃরেখা। ঠিক আছে, মায়ের লাইনও বলা হয়, কিন্তু এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে সেটা বলা হয় না। আমি এখানে এটাতে যাব না, তার কারণ এটা একটু অ্যাডভান্স পামিস্ট্রি, আমি এখানেই এর মধ্যেই থাকছি। সুতরাং এটা কিন্তু প্রাচ্য অ্যাস্ট্রোলজি, প্রাচ্য পামিস্ট্রি, মানে আমাদের ইন্ডিয়ান পামিস্ট্রিতে এই হেডলাইনকে কিন্তু মাতৃরেখা বলা হয়। এই হেডলাইন থেকে কিন্তু মায়ের হেলথ, মায়ের স্বাস্থ্য বা মায়ের কোনো জীবনে বিপদ আছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু এই হেডলাইন থেকে দেখা যায় বা বোঝা যায়। এইবারে আর একটা বিষয় আমি এখানে হেডলাইন নিয়ে বলবো, সেটা হচ্ছে আমাদের লাইফ লাইন, তার সাথেই তো অ্যাডজাসেন্টভাবে হেডলাইনটা ওঠে। এবারে দেখা যাক যে যদি আমি এখানে লাইফ লাইনকে ড্র করি, যে লাইফ লাইন এইভাবে নিচের দিকে চলে গেছে। এবার হেডলাইন কিন্তু দুভাবে উঠতে পারে। এক হচ্ছে হেডলাইন লাইফ লাইনের সাথে অ্যাডজাসেন্ট উঠতে পারে। কীরকম উঠতে পারে, যে লাইফ লাইনটাকে টাচ করে হেডলাইন উঠতে পারে, যে লাইফ লাইনকে ও টাচ করে হেডলাইনটা উঠলো। অনেক সময় কি হয়, লাইফ লাইনটাকে টাচ করে অনেক দূর যায়, তারপরে এরমভাবে হেডলাইন বেরোয়। আবার অনেক সময় কি হয়, লাইফ লাইনের সাথে তার কোনো টাচ থাকে না, অনেকটা উঁচু দিয়ে হেডলাইন বেরোয়, তার মানে সেখানে একটা গ্যাপ দেখা যায়। সুতরাং এর কিন্তু বিভিন্ন রকম মানে রয়েছে। মানেটা কি, এই জিনিসটা বুঝতে হবে। যার লাইফ লাইনের সাথে হেডলাইনের একটা ডিট্যাচমেন্ট আছে, হ্যাঁ, আমি এখানে প্রথমে এই জিনিসটাকে বোঝাই, এক মিনিট এটাকে একটু মুছে। যার লাইফ লাইনের সাথে হেডলাইনের একটা ডিট্যাচমেন্ট আছে, যে হেডলাইনটা অনেক উপরে দিয়ে গেছে, এখানে একটা বড় গ্যাপ রয়েছে, সে কিন্তু খুব সেলফ সাফিসিয়েন্ট, খুব ছোট থেকে কিন্তু সে সেলফ সাফিসিয়েন্ট হবে, সে নিজের কিছু করবে। এবং এই লাইনটা যত ওপরের দিকে থাকবে, অর্থাৎ যত মাউন্ট অফ জুপিটারের কাছে এই লাইনটা থাকবে, তত কিন্তু তার অ্যাম্বিশন বেশি হবে, লাইফে কিছু করার অ্যাম্বিশন বেশি হবে। এই লাইনটা যত নিচের দিকে থাকবে, তত কিন্তু তার অ্যাম্বিশন কম হবে, কারণ জুপিটার অ্যাম্বিশন দেয়। আর এই যে গ্যাপটা, এই গ্যাপটা হলো ফ্যামিলির সাথে ওরিয়েন্টেশন। গ্যাপ যত বেশি হবে, তত সে ফ্যামিলিকে ছেড়ে থাকতে পারবে। ছেড়ে থাকলেও তার কোনো কষ্ট হবে না বা কিছু হবে না, সে এতটা সেলফ ডিপেন্ডেন্ট হবে বা এতটা সে কেরিয়ারকে ভালোবাসে যে ফ্যামিলিকে ছেড়েও সে থাকতে পারবে। আর এই হেডলাইনটা যদি আমরা দেখি, যে হেডলাইনটা এর সাথে লাইফ লাইনের সাথে মানে অ্যাটাচ হয়ে রয়েছে এইরকমভাবে, তাহলে কিন্তু সে ফ্যামিলির সাথে অনেক বেশি রিলেটেড। ঠিক আছে, সে কিন্তু ফ্যামিলিকে ছেড়ে থাকতে পারবে না, তার ফ্যামিলির প্রতি একটা ভালো বন্ডিং থাকবে। আর যদি এই হেডলাইনটা অনেকটা গিয়ে তারপরে বেরোয়, এরমভাবে গেছে অনেকটা গিয়ে তারপরে বেরিয়েছে হেডলাইনটা, তাহলে এই যতদিন ভাবে অ্যাটাচ থাকবে এই লাইফ লাইনের সাথে, সে ফ্যামিলির সাথে ভীষণভাবে বন্ডেড হয়ে থাকবে। তারপরে যখন থেকে এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা আমাদের অনেক সময় বয়সের ডিভিশন করে বের করতে হয়, তখন থেকে কিন্তু সে আস্তে আস্তে সেলফ সাফিসিয়েন্ট হতে শুরু করবে বা নিজের আইডেন্টিটি গড়ে তুলতে পারবে। সুতরাং আজকে আমরা এখানে পামিস্ট্রিতে অনেক কিছু জানলাম হেডলাইনের বিষয়। আমি লিখি হেডলাইন এর বিষয়, যেটা বাংলায় বলা হয় শিরোরেখা। শিরোরেখা এর বিষয়ে আমরা অনেক কিছু জানলাম। এই হচ্ছে হেডলাইন, অনেক কিছু জানলাম এখান থেকে কি করে বলা যায় বা কিভাবে কি বোঝা যায়। এরপরে যত এর প্র্যাকটিস করা হবে, যত পাম দেখা হবে, তত এর সম্পর্কে কিন্তু আরও অনেক কিছু রিভিল করা যাবে, যে এখান থেকে আর কি কি বিষয় উঠে আসে। সুতরাং আজকের জন্য এইটুকুই থাক। আমি মনে করি যে আজকে আমি অনেকটাই হেডলাইন নিয়ে বলেছি। পরের দিন একটা অন্য কোনো লাইন্স নিয়ে আসবো, হতে পারে হার্ট লাইন নিয়ে বলবো বা ফেট লাইন নিয়ে বলবো। পরের আমার যে ভিডিও, আমি যে ইউটিউবে যে ভিডিওটা দেব, সেই পরের ভিডিওতে সেই লাইনটা নিয়ে একটা বেসিক আলোচনা থাকবে এবং বোঝানোর চেষ্টা করবো যে পামিস্ট্রিতে সেই লাইনটা, সেই চারটে মেন লাইনের মধ্যে সেই লাইনটা কিভাবে কাজ করে। সকলে ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।